আরিশ ইনায়ার দিকে তাকিয়ে বলল, এইগুলো তোমার? ইনায়ার মা বলল, বাবা এত কিছু, আর ওর তো একটা ফোন আছে। আর হিল এনেছ, তাও এই বেহুশ মেয়ের জন্য? শারমিন হাসল, তারপর আবার বলতে শুরু করল, এই মেয়ে তো নর্মাল জুতা স্যান্ডেল পরে সমান রাস্তায় হাঁটলেও ধাপুস ধুপুস পড়ে যায়। সবাই হেসে উঠল। ইনা লজ্জা পেল, তারপর আবার ভাবল, কথাটা সত্যিই তাই, লজ্জা পেয়ে লাভ কি। শারমিন আবার বলতে লাগল, আর এনেছ সাদা জামা? এই মেয়েও নুক্তায় কার আমাকে কয়েক বছর ধরে পাগল করে দিচ্ছে তাকে যেন আমি সাদা জামা কিনে দেই। কিন্তু আমি জানি সে এদিক সেদিকে পড়ে যায়। আর শুধু পড়ে যায় বিষয়টি এতটুকু না, পড়ে যাবার পর নয় জুতা ছিঁড়বে, আর নয় জামা ছিঁড়বে। তাই ওকে সাদা জামা কাপড় কিনে দিই না, নয়তো দুদিনেই মেয়ে নষ্ট করে দিবে। সবাই আবার হাসে। আরিশ মুচকি হেসে বলল, আমি তো আছি, এখন থেকে সামলে নিব। সবার হাসির শব্দের কারণে কেউ আরিশের বলা কথা সম্পূর্ণভাবে শুনতে পেল না। ইনা কিছুটা শুনল। শারমিন বলল, কি বললে বাবা? আরিশ বলল, না মানে, বলছি আর কি, আস্তে আস্তে সামলে নেবে সবকিছু। শারমিন বলল, এই মেয়ের দ্বারা হবে না। শারমিন আবার বলল, আর এই হিল 5-10 মিনিটের বেশি পড়তে পারে না, নয়তো পায়ে ঠোসা পড়ে যায়, পা ছিলে যায়। তারপরও প্রতিবার হিল দেখলে কিনবেই। ব্যান্ডেজ পরে তারপর হিল পরবে এই মেয়ে। আরিশ একটু থমকাল, তারপর ভাবল, সে তো আছেই, সে সব কিছু সামলে নিবে। তারপর মুচকি হাসল। শারমিন বলল, আরও কিছু হলেই এই মেয়ে ঘুষ চায়। কোনো কাজ করে দিলেই বলে, চকোবিন খাওয়াতে হবে, মানে জেমস। ঘরে আবার হাসির রোল পড়ে গেল। আরিশও এবার হাসল। ইনা বলল, উফ আম্মু। ইমরান খান বলল, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আর কেউ হাসবে না আমার ইনা মামুনিকে নিয়ে। ইমরান খানের মেয়ে ইরিন বলল, কিন্তু বাবা, তুমি তো নিজেই হাসছ। এইবার ইনাও হেসে উঠল সবার সাথে। আরিশ যেন নিজের হাসি ভুলে গিয়ে ইনায়ার হাসির মাঝে হারিয়ে গেল। কিন্তু সে হয়তো অজানা, তার প্রিয়সীর এই হাসির আড়ালে কত যন্ত্রণা, কত কষ্ট, কত কান্না, কত নির্ঘুম রাত লুকিয়ে আছে। যদি সে জানতে পারত, তাহলে হয়তো দুনিয়া জ্বালিয়ে দিতে না পারলেও, যে তার প্রিয়সীর কষ্টের কারণ, তাকে ঠিকই তিলে তিলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করত। আরিশ ইনায়ার দিকে ফোন বাড়িয়ে দিল। ইনা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দুঃখিত, কিন্তু আমি তো দামি জিনিস গ্রহণ করতে পারব না। এই সব জিনিস ব্যবহারে আমি অভ্যস্ত না। আমি সাধারণ মেয়ে, সাধারণভাবে চলতে ভালোবাসি। সত্যিকার অর্থে আমি এত দামি জিনিস ব্যবহার করা তো দূরের কথা, কখনো চোখে দেখিনি। সেই জায়গায় এতগুলো দামি জিনিস একসাথে গ্রহণ করা আমার দ্বারা হবে না। আপনি আমার কথা ভেবে আমার জন্য এনেছেন, এটাই আমার জন্য অনেক। প্লিজ কিছু মনে করবেন না। আরিশ, ইমরান খান, তার স্ত্রী ইরিন, সবাই ইনায়ার ভদ্রভাবে করা প্রত্যাখ্যান দেখে অবাক এবং মুগ্ধ হল। আরিশ ভাবল, তার ইনায়ার, তার সপ্তদর্শীর ভাবনা চিন্তা এত সুন্দর। এই মেয়েকে ভালো না বেশে পারা যায়। শারমিন নিজের উপর গর্ববোধ করছে। সে মনে মনে ভাবছে, আমি আমার মেয়েকে ভালো শিক্ষা দিতে পেরেছি। আরিশ মুচকি হাসল, তারপর ধীরে, গভীর স্বরে বলল, শোনো মেয়ে, উপহার সবসময় উপহার হয়। তা টাকা পয়সা দিয়ে কখনো তুলনা করতে নেই। ভালোবেসে তোমার জন্য এই জিনিসগুলো এনেছি। আশা করি তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে। ইনা থমকে গেল, তার চোখ বড় বড় হয়ে উঠল। মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস আটকে গেল। আরিশ তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, মানে, আমার মার বাবার সবার ভালোবাসা মনে করে এগুলো গ্রহণ করো। ইমরান খান এবং তার স্ত্রী একসাথে বললেন, হ্যাঁ মা, এগুলো নাও, আর না করো না। শারমিনও বলল, যেহেতু আরিশ বাবা নিয়ে এসেছে, তুই নিয়ে নেই না। ইনা আর কথা বাড়ানোর সুযোগ পেল না। আরিশ একে একে ইনায়ার দিকে সব জিনিস এগিয়ে দিল। ইনা জিনিসগুলো নিল এমনভাবে, যাতে তার হাতের সাথে আরিশের হাতের ছোঁয়া না লাগে। আরিশও ঠিক তেমনভাবেই জিনিসগুলো ধরল, যেন ইনা তার হাত ছুঁয়ে নিতে না পারে। ইনা আগে চকলেট খুলল, তারপর পুচুকে খাইয়ে দিতে লাগল। সাফিও খুব সুন্দরভাবে ইনায়ার হাত থেকে খাচ্ছে। চকলেট খাওয়া শেষে, মুখে লাগ আকার চকলেট সাফি নিজ থেকে ইনায়ার ওড়না নিয়ে মুছে ফেলল। সবাই হেসে উঠল। আরিশ অবাক হয়ে দেখছে, তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা। আয়েশা খানম আরিশের মা শারমিনকে জিজ্ঞেস করলেন, ইনা বাচ্চা পছন্দ করে? শারমিন হাসি দিয়ে বলল, পছন্দ করে মানে, বাচ্চাদের সাথে নিজেই বাচ্চা হয়ে যায়। সারাক্ষণ সাফির পিছনে দৌড়ায়। ছোট থাকতে সাফির নাম আদর করে পুচু রেখেছিল। এখন ছেলেটা 3 বছরের হয়ে গেছে, তবুও তাকে পুচু বলেই ডাকে। আমরা বলি, বড় হলে তো নাম ধরে ডাকতে হবে। তখন ম্যাডাম বলেন, পুচুর যদি নিজেরও পুচু হয়, মানে বড় হবার পর তার বাচ্চা কাচ্চা হয়, তখনও সে নাকি পুচুকে পুচু ডাকবে, মানে সে সাফি ডাকবে না। সবাই হেসে উঠল। ইনা বলল, তোমরা বসো, আমি একটু আসছি, পড়তে হবে আমার। কাল থেকে ভালো করে পড়া হয়নি। সবাই সম্মতি জানালো, এবং সে পাশের রুমে চলে গেল। যতক্ষণ দেখা যাচ্ছে আরিশ তাকে দেখছে। ইমরান খান শারমিনকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, যদি ছোট ভাই তখন এমন বোকামি না করত, সবার কথা চিন্তা না করে অন্তত নিজের কথা একটু ভাবত,
স্বার্থহীনভাবে সবাইকে সাহায্য না করত তাহলে হয়তো আজ তোমাদের এত কষ্ট করে থাকতে হতো না। শারমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করার বলেন, আপনার ভাইকে তো আপনি আমার থেকে ভালো জানেন। সব সময় মানুষের কথা ভাবত, সবাইকে সাহায্য করত, কিন্তু সবার কাছ থেকে ঠকে গেছে বারবার। ঠিক তখনই আরিশের ফোনে একটা মেসেজ এল। মেসেজ ওপেন করে পড়তেই আরিশ থমকে গেল। তারপর ঠোঁটে এক রহস্যময়ী হাসি ভেসে উঠল। আরিশ মেসেজের জবাবে টাইপ করল। আরিশের ফোনে কি মেসেজ এসেছে এইটা শুধু আরিশ এবং যে মেসেজ করেছে সেই জানে। আরিশ জবাবে উত্তর দিল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। যত খুশি তত উড়তে দাও, আমি তো এসেছি পাখা ভাঙ্গার জন্য, শুধু ভাঙব না পুড়িয়ে ফেলব। আরিশ ইহতেশাম খানের কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হয় না। মেসেজটা পাঠিয়ে আরিশ ফোন বন্ধ করে দিল। মনে মনে চক্কসছে কিভাবে কি করা যায়। ইনা তার পড়ার টেবিলে বসে পড়ছে। কাল তার মনোবিজ্ঞান পরীক্ষা। ইনা মানবিক বিভাগের ছাত্রী। পড়াশোনা কোনো এককালে খুব ভালো ছিল, এখন খারাপ তা না, পড়লে খুব ভালো পার এ কার, কিন্তু মাঝে মাঝে মনোবল হারিয়ে ফেলে। কোনো এক সময় স্বপ্ন ছিল ডাক্তার হবে, কিন্তু একটি অতীত, ভয়ঙ্কর অতীত সব শেষ করে দিয়েছে। মেয়েটির স্বপ্ন, ইচ্ছে, ভাষা, সাহস, কাউকে ভালোবাসার সাহস, সব শেষ। কিন্তু ইনা, সে হায় মানেনি, লড়ে গেছে, মুখের হাসিকে আড়াল হতে দেয়নি। হাসি যেন তার জীবন। মা, বড় ভাই এবং আর একজন স্পেশাল মানুষের সাপোর্টে সে স্বাভাবিক আছে। মা এবং ভাই কখনো তাকে এইটা বুঝতেই দেয়নি যে আজকে আমার বাবা থাকলে আমার সাথে এটা হতো না, এইটা পেতাম। মা এবং ভাই সব সময় ছায়ার মতো পাশে থেকেছে, কিন্তু বাবা তো বাবাই, তাও আবার ইনায়ার বাবা, তার জন্য বেস্ট। ইনা পড়ছে পড়ছে, আন্ডারস্কোর। হঠাৎ তার বাম হাত এ কার রদিকে নজর গেল। অনেকগুলো কাটা দাগ, সম্পূর্ণ বোঝা যায় না কিন্তু এতটুকু স্পষ্ট বোঝা যায় যে এখানটা কাটা হয়েছে। এক অক্ষর, কিছুটা হলেও স্পষ্ট। অনেকগুলো কাটা দাগের আগে এই একটা অক্ষর যা ইনাকে বারবার মনে করিয়ে দেয়, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। যে মেয়েদের অতীত থাকতে নেই, যে মেয়েদের অতীত আছে তারা ভালোবাসার যোগ্য না। একবার অতীত হয়ে গেলে সারাজীবন বয়ে নিয়ে যেতে হয়, আর সেই জায়গায় তো তার অতীতের সাথে সাথে এই কাটা দাগ, এই অস্পষ্ট অক্ষর বয়ে নিয়ে যেতে হবে। ইনা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, আবার পড়ায় মনোযোগ দিল। তাকে যেভাবেই হোক ভাবিতে চান্স পেতে হবে, অতীতকে সে পার করিয়ে ছাড়বেই। তার স্বপ্নে আসা সেই অচেনা ছায়া, তাকে যেমন স্বপ্নে আগলে রেখেছে ঠিক তেমনি একদিন বাস্তবে তার অগোছালো জীবনে এসে তাকে আগলে নেবে, তাকে ভালোবাসবে, তার অতীত নিয়ে পরোয়া করবে না। ইনা চোখ বন্ধ করে মনে মনে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। কবে আমার জীবনে আসবে অচেনা আন্ডারস্কোর ছায়া আন্ডারস্কোর তুমি? কোথায় আছো এখন অচেনা আন্ডারস্কোর ছায়া আন্ডারস্কোর তুমি? এখানে। হঠাৎ একটি ধ্বনি ভেসে এল। কথাটি আরিশ বলল। ইনায়াত আচমকা চোখ খুলে আরিশের দিকে তাকাল। সে ভাবল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। যতবার আমি আমার সে স্বপ্নেও অচেনা ছায়ার কথা ভাবি ততবারই এই লোক এসে পড়ে। ইনা নিজের চিন্তা ভাবনা দূর করে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর জি। আরিশ বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। বলছি এখানে তো আমি কিছু চিনি না, জন্ম হয়েছে লন্ডনে অথচ বাপের বাড়ি সম্পর্কে কোন ধারণা নেই। ইনা শব্দ করে হেসে উঠল। আরিশ মুচকি হেসে মাথা চুলকে ইনার পড়ার টেবিলের পাশে আরেকটি চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়ল। ইনা এখনো হাসছে, আর আরিশ মুগ্ধ নয়নে ইনাকে দেখছে। আরিশ মনে মনে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। কে বলেছে যে শুধুমাত্র সুন্দরী, চিকন, গালে টোল পড়া, ঠোঁটের বা পাশে তিল থাকা মেয়েদের হাসলেই সুন্দর লাগে? কই আমার সপ্তদর্শী তো তেমন না, তারপরও তার হাসি থেকে চোখ ফেরানো যাচ্ছে না কেন? আমার শ্যামপরি, শ্যামলা গায়ের রং, চোখের নিচে কালো দাগ, চোখের পাতাগুলো বড় বড়, গাল দুটো ফুলো ফুলো, ইচ্ছে করে দুই গাল ধরে টানি। হাসলে গালে টোল পড়ে না, তারপরও হাসিতে রয়েছে এক মুগ্ধতা। অবশ্য ঠোঁটে উপরের তিল আছে কিন্তু তা ডান পাশে। আরিশ মুচক রস্যই কার হাসল। গুলুমুলু মেয়ে একটা, এই মেয়েকে সে যত দেখছে ততই ভালোবেসে ফেলছে। এটাকে অবসেশন বলা যায়। ইনা হাসি থামিয়ে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। যেখানে আমি নিজেই নিজের বাপের বাড়ি ঘুরিনি ভালো করে আপনি কি করে চিনবেন? আরিশ হাসল, ভাবল অবশেষে তার প্রেয়সী তার সাথে একটু একটু করে কথা বলছে। আরিশ বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমারটা তো মানা যায় কিন্তু তুমি কেন ঘুরোনি? ইনা বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। আসলে বাসা থেকে স্কুল এবং এখন এই আমার ঘোরা। তাছাড়া প্রাইভেট এবং মাঝে মাঝে যদি বান্ধবীদের সাথে কোথাও যাই। তাছাড়া তেমন ভালোভাবে কোথাও ঘোরা হয়নি। আরিশ একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। কেন, কখনো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওনি? ইনা অবাক হলো, তার হেসে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আস্তগফিরুল্লাহ, এই সব হারাম সম্পর্কে নেই আমি। আরিশ নিশ্চিত হয়ে মুচকি হাসল। রিলেশন না করে অথবা সম্পর্কে না থাকলে আবার ইনায়ার অতীত আসল কোথা থেকে? গল্পে আস্তে আস্তে জানতে পারবেন। আরিশ বলল, আন্ডারস্কোর। তা বেশ, দুজন মিলে একসাথে ঘুরব, একসাথে মিলে শহর ঘুরব, একসাথে চিনব নতুন পথ। ইনা হাসল, জবাবে কিছু বলল না। আরিশ বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর কি পড়ছ? ইনায় বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর মনোবিজ্ঞান।
কাল পরীক্ষা। আরিশ বলল, আন্ডারস্কোর। তো কেমন লাগে এই বিষয়? ইনা বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমার খুব পছন্দের। জানেন আমার না সাইকোলজিস্ট হবাই ইচ্ছা। আরিশ খুব খুশি হল। এই প্রথম ইনা আগ বাড়িয়ে কিছু বলল, তার স্বপ্নের কথা। আরিশের ইচ্ছা করছে শাহরুখ খানে চেন্নাই এক্সপ্রেস মুভির লুঙ্গি ডান্স গান ছেড়ে লুঙ্গি পরে নাচতে, কিন্তু তা সম্ভব না। কারণ সে কখনো লুঙ্গি পরেনি। খুলে গেলে মান ইজ্জত নিয়ে ছিনিমিনি। ইনা আবার বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। কিন্তু আম্মু যেমন তেমন। আন্টি বলে যে সাইকোলজিস্ট এইসব কিছু না, অযথা। এইখানে নাকি কোনো ভবিষ্যৎ নেই। ইনা মন খারাপ দেখে আরিশ বলল, তোমার কি ইচ্ছে সেইটাকে গুরুত্ব দেও। কে কি বলল তা নিয়ে মাথা ঘামিও না। মানুষ শুধু কথা বলে এবং শোনায়, কখনো পাশে থাকে না। ভুল পথে মানুষ নিয়ে গিয়ে ছেড়ে আসে। তারপর যখন তুমি পথ হারিয়ে ফেলবে তখন তোমাকেই দোষারোপ করবে সেই পথে যাবার জন্য। ইনা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর। এইটা আমার থেকে ভালো আর কেউই বলতে পারবে না। আরিশ অবাক হল। আরিশ ইনায়ার হাসির পিছনে লুকিয়ে থাকা যন্ত্রণা, কষ্ট, রহস্য সংমিশ্রণ দেখতে পাচ্ছে। সে ভাবল, আন্ডারস্কোর কেউ কি তার প্রিয়সীকে খুব কষ্ট দিয়েছে, ভেঙ্গে দিয়েছে? যদি কেউ করে থাকে তাহলে আরিশ তাকে ছাড়বে না। আরিশের মনে হাজারো প্রশ্ন। কি ঘটেছিল ইনায়ার সাথে? ইনা কথায় এমন লুকানো কষ্ট, রহস্য কিসের? আরিশের সব জানতে হবে, সব। আরিশ নিজের চিন্তায় ভাবুক ছিল, তার ভাবনা কাটল ইনায়ার কথায়। ইনায় বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? আরিশ মুচকি হেসে বলল, যতগুলো ইচ্ছে ততগুলো জিজ্ঞেস করেন ম্যাডাম। ইনা হালকা হাসল। তারপর বলল, আপনি জন্মগ্রহণ করছেন লন্ডনে, কিন্তু আপনার বাংলা বলার উচ্চারণ খুব স্পষ্ট। ইংরেজির কোনো ছোঁয়া নেই। আরিশ মুচকি হেসে বলল, আসলে আমার মা, বাবা তাদের দেশের প্রতি যথেষ্ট সম্মান এবং ভালোবাসা রয়েছে। তাই লন্ডনে থাকলেও তারা ভুলেনি একার আমরা বাঙালি, এবং আমাদেরও ভুলতে দেয়নি। জন্মের পর প্রথম ভাষা মনে হয় বাংলাতেই শিখেছি। আর ইরিনের ক্ষেত্রেও সেম থিঙ্ক। ইনা বুঝে মাথা নাড়ল। তারপরায় মন দিল। আরিশ একবার ইনায়ার দিকে তাকি তারপর রুমটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল। রুমটা খুব বেশি বড় না। জানালার সাথে একটা খাট, তাও অনেকে পুরনো। একটি ফ্রিজ, একটি আলমারি, তারও আয়না ভাঙা। দুইটা পড়ার টেবিল, কিন্তু ইনায়ার পড়ার টেবিল এবং অনেক বই খাতা। ইনা টেবিলে 4টা স্টিকি নোট দিয়ে কিছু লিখে টাঙিয়ে রেখেছে। আরিশ চোখ ছোট ছোট করে দেখল কি লেখা। একটি যে লেখা আছে, আই উইল স্টার্ট এ নিউ ফাইট ফর মাই ড্রিম। দ্বিতীয়টিতে লেখা, স্বপ্ন আমার ঢাবি, তাই তো আমি রাত জাগি। তৃতীয়টিতে লেখা, সব ক্লান্তি শেষ হবে যখন ডাকপিয়ন বলবে, ভর্তি কার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং চতুর্থ, যেটি আরিশের কাছে বেশি ভালো লাগল, পড়তে কারো ভালো লাগে না, নিজের অনিচ্ছা সত্ত্বেও যারা পড়ে তারাই সফল হয়। আরিশের ইনায়ার পড়ার প্রতি আগ্রহ দেখে ভালো লাগল। তারপর আবার ইনায়ার দিকে তাকিয়ে থমকে গেল। তার সপ্তদর্শী এখন চশমা পরেছে। এতক্ষণ ছিল না চশমা। আরিশের মনে হচ্ছে চশমা পরাতে যেন ওকে আরও সুন্দর লাগছে। আরিশ নিজেই বুঝে পায় না এই মেয়ে কি এমন জাদু করেছে যে আরিশের মতো শক্তপোক্ত পুরুষও এই সপ্তদর্শীর সামনে নরম হয়ে যাচ্ছে। আসলেই পুরুষ তার ভালো। ওকার বাসার মানুষটির সামনে একদম খোলা বইয়ের পাতার মতন হয়। একদম নরম, আসল, যেখানে কোনো মিথ্যা নেই। আরিশ গলা পরিষ্কার করে বলল, চশমা পরছে চোখে সমস্যা? ইনা বলল, না না, আসলে মাথা ব্যথার সমস্যা, তাই চশমা পরতে হয়। চোখে একদম সলিড দেখি। আরিশ হাসল। তার প্রিয়সী তার সাথে কত সুন্দরভাবে কথা বলছে। ইনা হঠাৎ কৌতূহল নিয়ে অনুমতি ব্যতীত জিজ্ঞেস করল, আচ্ছা আব্বুর সাথে কি বড় চাচ্চুর যোগাযোগ ছিল? আর আব্বু কেন আমাদের বলেননি? আব্বু তো সব কথা আম্মুকে বলতো। আরিশ অবাক হল। ইনা এমনভাবে কথা বলছে যেন আরিশ তার আপন কেউ, আরিশের উপর যেন তার অধিকার আছে, যেন সে যা জিজ্ঞেস করবে আরিশের বিনা অজুহাতে তার উত্তর দিতে হবে। আরিশ আবার মনে মনে আওড়াল, হ্যাঁ আছেই তো, একমাত্র ইনায়ার আমার উপর অধিকার আছে, সম্পূর্ণ অধিকার। আরিশ নিজের চিন্তা থেকে বেরিয়ে ইনায়ার দিকে তাকিয়ে দেখল ইনা তার দিকে প্রশ্নসূলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিশ শান্ত স্বরে বলতে শুরু করল, সব প্রশ্নের উত্তর কি পড়ার টেবিলে বসে বই সামনে রেখেই জানবে? ইনা লজ্জা পেয়ে গেল। তারপর বই বন্ধ করে সরাসরি আরিশের দিকে তাকাল। আরিশ যেন এইটারই অপেক্ষা করছিল। আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, বাবা যখন তার বিয়ে ঠিক হয়েছে এটা শুনে পালিয়ে গিয়েছিল, পালানোর আগে শুধুমাত্র তোমার বাবা মানে ছোট চাচ্চুকে জানিয়ে গিয়েছিল। তখন বাবার কাছে বেশি টাকা ছিল না। ছোট চাচ্চু তার দুটো ব্যাংক ছিল যেখানে সে টাকা জমাতো। সেই দুটো ব্যাংক ভেঙে আমার বাবাকে তার জমানো টাকা দিয়ে দিয়েছিল। সেখানে 1000 টাকা ছিল। আর তখন 1000 মানে অনেক। বাবা সবসময় নিজের থেকে অনেক কথা বেশি ভেবেছে। বাবা টাকা নিতে না চাইলেও তোমার বাবা জোর করে দিয়েছে। তারপর আমার বাবা পালিয়ে যায় এবং তার এক বন্ধুর বাড়ি গিয়ে ওঠে। তার সেই বন্ধুর মামা লন্ডন কাজ রত। তারপর বাবা তার বন্ধুর ধারা সেই বন্ধুর মামার কাছে অনুরোধ করিয়ে লন্ডনে কাজের জন্য নেওয়ার জন্য বলে।
তারপর কিভাবে জানি পাসপোর্ট রেডি করে উনি নিজের টাকা দিয়ে বাবাকে লন্ডনে নেয়। কিন্তু শর্ত একটাই রস্যই কারল যে বাবা কাজ করে তার টাকা তাকে ফিরত দিবে। বাবাও রাজি হয়ে যায়। তারপর চলে আসে লন্ডন। কিন্তু বাবার পড়ালেখার প্রতি অনেক আগ্রহ ছিল, তাই প্রথম 1 বছর সেই লোকটির দেওয়া কাজ ছাড়াও বাবা আরও পার্ট টাইম কাজ খুঁজে কাজ করে, যাতে সেই লোকটির টাকা তাড়াতাড়ি দিয়ে বাবা কিছু সঞ্চয় করতে পারে এবং নিজের পড়াশোনা যেন আবার শুরু করতে পারে। এবং বাবা তাই করে 1 বছরের ভেতর সেই লোকটির টাকা দিয়ে দেয় এবং তার পড়াশোনা আকার লু করে এবং পাশাপাশি কাজও করে। এর ভিতরে বাবা মাঝে মাঝে ছোট চাচ্চুকে চিঠি পাঠাতো এবং কিছু টাকা যাতে পরিবারের সাহায্য হয়। কিন্তু সেই টাকাগুলো তোমার মেজ চাচ্চু মানে ইমন খান নিজে নিয়ে নিতেন এবং কিছু টাকা সংসারের দিয়ে বলতেন এসব তার ইনকাম, এবং বাকি টাকা নিজে সঞ্চয় করত। আর উনার সাথে ছিল তোমার ফুফি। আর ছোট চাচ্চু কখনো কিছু বলতো না, নিজের ভাই বোনেদের ছোট হতে দিত না। আমার বাবা লন্ডনে এভাবেই কাজ করে বং পড়ালেখা করে চালিয়ে গেছেন। তারপর তিনি কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে উঠলেন। যখন তিনি ইউনিভার্সিটিতে সিনিয়র ছিলেন তখন আমার মা বাংলাদেশ থেকে সেখানে গিয়েছিল স্কলারশিপ এর মাধ্যমে পড়ালেখা করতে, এবং আমার মা জুনিয়র ছিল। আমার আব্বু তখন আম্মুকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, তারপর সরাসরি নিজের মনের কথা বলে দেয়। আমার আম্মুও না করে না, দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে আগে তারা প্রতিষ্ঠিত হবে এবং তারা কোন কে জোড়াবে না এর ভেতর। আমার মা আর্থিকভাবে বাবাকে অনেক সাহায্য করে। একসময় বাবা কিছু ভালো বন্ধুদের সাথে বিজনেস শুরু করার পরিকল্পনা করেন, কিন্তু তার কাছে কোন ক্যাশ ছিল না। এই বিষয়টি যখন তিনি ছোট চাচুর সাথে শেয়ার করেন, তখন তোমার বাবা নিজের সম্পত্তি থেকে কিছু অংশ বিক্রি করে আমার বাবাকে টাকা পাঠায়, এবং সেই টাকা দিয়েই আমার বাবা তার বিজনেস প্রতিষ্ঠিত করে। বাস্তবিক অর্থে দেখতে গেলে আমাদের এই উন্নতি রস্য উকার ধুমাত্র তোমার বাবার জন্য। তোমার বাবার টাকার সাহসেই আমার বাবা বাড়ি ছাড়তে পেরেছে, এবং বিজনেসের শুরুতে তোমার বাবার মাধ্যমেই তিনি সাহায্য পেয়েছেন, যার জন্য আজ আমরা এত প্রতিষ্ঠিত। লন্ডনে আমাদের এত নামডাক, আর সব কিছুই তোমার বাবার জন্য। ইনা এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। তার বাবার উপর তার বরাবরই গর্ববোধ হতো, কিন্তু আজ যেন একটু বেশি হচ্ছে। আরিশ আবার বলতে শুরু করল, তখন বললে না যে রফুফি বলে সাইকোলজিস্টে নাকি কোন ফিউচার নেই। আমার বাবা লন্ডনের একজন ফেমাস সাইকোলজিস্ট। ইনা অবাক দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে রইল। আরিশ এইবার গম্ভীর কণ্ঠে বলল, তাই ইনা নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে শিখো, নিজের জন্য লড়তে শিখ। একটু আগেও আমার বাবাকে তোমার মা বলছিল যে তুমি নাকি প্রতিবাদ করো না, কেউ কিছু বললে চুপচাপ শোন, তোমার দোষ না থাকলেও তুমি পাল্টা জবাব দাও না। কিন্তু এইটা ঠিক না ইনা, নিজের ভালো বুঝতে শিখ, নিজের জন্য লড়। ইনায়ার দৃষ্টি আরিশের চোখ থেকে সরল না। সে আরিশের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ আমি লড়ব নিজের জন্য, আর চুপ থাকব না, প্রতিবাদ করব। আরিশ মুচকি হাসল, সে খুশি যে তার প্রিয়সী তার কথা শুনছে। ইনা এই প্রথম আরিশের চেহারা ভালোভাবে দেখছে। ফর্সা গায়ের রং, বাদামি রঙের চোখের ভ্রু খুব সুন্দর, হাসলে গালে টোল পড়ে, বাম পাশের একটি দাঁত গেজা, যাকে বলে একদম পারফেক্ট। ইনা তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে ফেলল, কিন্তু পর পুরুষের দিকে এভাবে তাকানো পাপ, তাও আবার নিজের উগান্ডা থেকে উড়ে এসে জুড়ে বসা চাচাতো ভাই।